2,18,00,000 টাকা ব্যয়ে বাজারঘাটস্থিত অগ্নি নির্বাপক পরিষেবা কেন্দ্র উন্নতিকরণ হবে। 2025-26 অর্থবর্ষে আনিবাজারের সময় করবুক, কিল্লা, চৈলংটা, ফটিকরায়, টাকারজোলা, পেচারতল এবং তেলিয়ামুড়াস্থিত ফায়ার স্টেশনগুলিতে নতুন ভবন নির্মাণ করা হবে। তাছাড়া অমরপুর, ধর্মনগর, উদয়পুরে অগ্নি নির্বাপক কেন্দ্রগুলি এবং গোমতী জেলা উদয়পুরে ডিভিশনাল ফায়ার অফিসের পুনর্নির্বাচনের কাজ হাতে নেওয়া হবে। রাজস্ব নিরবচ্ছিন্ন লেনদেন এবং যথাযথভাবে জমি চিহ্নিত করার লক্ষ্যে ইউনিক ল্যান্ড পার্সেল অ্যান্ড আইডেন্টিফিকেশন নম্বর চালু করা হয়েছে, যার মাধ্যমে একটি উল্লেখযোগ্য সংস্কার সাধিত হয়েছে। 14 সংখ্যা বিশিষ্ট আলফা নিউমেরিক কোড 25,64,000 ভূমিখণ্ডকে প্রদান করার মাধ্যমে, যা রাজ্য সরকারের অন্যতম একটি সংস্থার উদ্যোগ। এই উদ্যোগের জন্য রাজ্যের ডিরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট গত 21 জানুয়ারি 2025 পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে চিফ মিনিস্টার সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেছে। রাজ্য সরকার সশরীরে কার্যালয়ে যাতায়াত ও কাগজপত্রের প্রয়োজনীয়তা কমানোর জন্য ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এর আওতায় অনলাইনে জমির স্থাপন সম্পত্তি নিবন্ধন এবং নিবন্ধনের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ব্যবস্থা চালু করেছে। নাগরিকরা যাতে তাদের জমি সংক্রান্ত লেনদেনের ইতিহাস জমি পরিষেবা পোর্টাল থেকে দেখে নিতে পারে, যা স্বচ্ছতা আনয়ন এবং বিবাদ বিতর্কের মীমাংসা সহায়ক হয়েছে। এছাড়াও জমি নিবন্ধনের তথ্যাদি ল্যান্ড রেকর্ডস পোর্টালে অটো ট্রিগারিং মাধ্যমে আনয়নের কাজটি সম্পন্ন হয়েছে। 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার উদয়পুর মহকুমা অন্তত 400 বর্গ কিলোমিটার জমির উপর ড্রোন সমীক্ষা করেছে। বর্তমান রাজস্ব মানচিত্র আপডেট করার জন্য এই কাজটি সার্ভে অফ ইন্ডিয়ার সাথে মিলে যৌথভাবে সমন্বিত যোজনার আওতায় সম্পন্ন হয়েছে। বর্তমান অর্থবর্ষ জমির খতিয়ান ও নিবন্ধীকরণের তথ্যের সাথে আধার সংযুক্তিকরণ এবং সত্যতা যাচাই করার নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি স্বচ্ছতা আনয়ন বিবাদ মীমাংসা করতে সহায়ক হবে। আমাদের সরকার সাধারণ মানুষের কাছে প্রশাসনিক পরিষেবাকে পৌঁছে দিতে সর্বদাই সচেষ্ট, যার জন্য বিদ্যমান রাজস্ব পরিকাঠামোটিকে শক্তিশালী করা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ত্রিপুরা সরকার বিভিন্ন প্রশাসনিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে রাজ্যের রাজস্ব পরিকাঠামোকে শক্তিশালী করা হবে। তার জন্য ব্যয় ধরা হয়েছে 193,10,00,000 টাকা। এর মধ্যে উত্তর, দক্ষিণ, ঊনকোটি, গোমতী জেলা 4টি নতুন জেলা শাসক কার্যালয় ভবন, সোনামুড়া, কুমারঘাট, কৈলাসহর, সাবরুম, উদয়পুর 5টি মহকুমা শাসক কার্যালয় ভবন, এডিএমও সমর্থা এবং এডিএমও সমর্থকদের জন্য 10টি আবাসিক কোয়ার্টার, মহকুমা শাসক 10টি আবাসিক কোয়ার্টার এবং 80টি তহসিল কার্যালয় নির্মাণের কাজ বিভিন্ন যোজনার আওতায় চলছে। 2024-25 অর্থবর্ষে আমবাসা সদর এবং বিশালগড় মহকুমায় 3টি মহকুমা শাসকের কার্যালয় ভবন, সিপাহী জেলা এবং কোয়াই জেলার 2টি সার্কিট হাউস নির্মাণ এবং পশ্চিম ত্রিপুরা জেলার অতিথি নিবাস এবং গেস্ট হাউস কাম অফিসার ট্রেনিং সেন্টার, এডিএম, এসডিএম, ডিসিএম কর্মচারীদের জন্য 172টি আবাসিক কোয়ার্টার নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে মেজর ওয়ার্কসের আওতায়। এই সমস্ত নির্মাণ কাজের সর্বমোট অনুমিত ব্যয় ধার্য করা হয়েছে 140,73,00,000 টাকা। 2025-26 অর্থবর্ষের জন্য যে নতুন প্রস্তাব সমূহ আছে সেসব প্রকল্পগুলি হলো যথাক্রমে 5টি জেলা প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র, 48টি রেভিনিউ সার্কুলার, 224টি তহসিল কার্যালয়ের জন্য ইউপি সংক্রান্ত পরিকাঠামোর বিকাশ ঘটানো, একটি সাইবার সিকিউরিটি তহসিল স্থাপন, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং HAM রেডিও ব্যবহারের মাধ্যমে বিকল্প এবং আপৎকালীন যোগাযোগ ব্যবস্থার বিকাশ, একটি বহুমুখী বিপর্যয় প্রতিরোধী আস্ত নির্মাণ, 240টি স্থানে স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র স্থাপনের জন্য পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়িত হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ 2024 সালের 28 ফেব্রুয়ারি রাজ্যব্যাপী জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়েছে, যার বিষয়বস্তু ছিল বিকশিত ভারতের জন্য স্বদেশজাত প্রযুক্তি, যা ভারতের বিজ্ঞান ক্ষেত্রের উন্নতিতে স্থানীয়ভাবে বিকশিত উদ্ভাবনী শক্তির গুরুত্বকে তুলে ধরে। মানব কল্যাণে বিজ্ঞান প্রযুক্তি শীর্ষক বিষয়বস্তুর উপরে জেলা এবং রাজ্য স্তরে 150টি স্কুলে অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয় বিজ্ঞান নাটক প্রতিযোগিতা 2024 আয়োজিত হয়েছে। 2024 সালের 10 নভেম্বর 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রাজ্যে 23টি মহকুমাতে জুনিয়র ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াডস আয়োজন করা হয়েছে। এই অলিম্পিয়াডে ত্রিপুরা রাজ্যের 5,000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। 2024 সালের জুন মাসের 27-28 তারিখে গুরুখা বস্তিস্থিত প্রজ্ঞা ভবনে রাষ্ট্রীয় উন্নতি, বিজ্ঞান ও প্রযুক্তি এই বিষয়ের উপর 7টি স্টুডেন্টস প্রজেক্ট প্রোগ্রাম আয়োজিত হয়েছে। এতে রাজ্যের 21টি উচ্চ প্রযুক্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের 400 জনেরও বেশি ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা অংশগ্রহণ করেছেন। উদয়পুর বিজ্ঞান কেন্দ্রে ধূপকাঠি তৈরি, সুগন্ধি কোণ এবং বিভিন্ন উদ্ভিজ অবশেষ ও শুকিয়ে যাওয়া ফুল ইত্যাদি দিয়ে সুগন্ধি কোণ ও ধূপ তৈরি
এবং জৈব বর্জ্য ব্যবহার করে বায়ো কম্পোস্ট তৈরির দক্ষতা বিকাশ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে চাপানিয়া, মাত্রাবাড়ি এবং অমরপুর ব্লকের 105 জন মহিলা প্রশিক্ষণ লাভ করেছে। সুকান্ত একাডেমির আধুনিকরণের কাজ চলছে, তার মধ্যে রয়েছে বিজ্ঞান প্রদর্শনশালাগুলির পুনর্নির্মাণ এবং তার সঙ্গে একটি পরিবেশ বান্ধব উদ্যান তৈরি। এ কাজের জন্য 6 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে 3 কোটি টাকা কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে, অবশ্য 3 কোটি টাকা রাজ্য সরকার বহন করবে। ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের যেমন কৃষি, নগর পরিকল্পনা এবং বিপর্যয় পরিকল্পনা, মোকাবেলা ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়টির উপর তৈরি বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করছে। উল্লেখযোগ্য উদ্যোগসমূহের মধ্যে রয়েছে ত্রিপুরা রাজ্যে 8টি পৌর সংস্থায় 10,000 স্কেল HGM, ম্যাপ এবং GIS ভিত্তিক HVRA 5 কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের জন্য এক নতুন ভবন নির্মাণ করা হবে। রাজ্যের 172টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 17,000 ছাত্রছাত্রীকে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি ন্যাচারাল রিসোর্সের অ্যাওয়ারনেস এর আওতায় নিয়ে আসা হয়েছে। 4টি মাশরুম হ্যামলেট স্থাপন করা হয়েছে। বাগমার বড় ভাইয়া এচআরডে একটি প্ল্যান্ট এচআর স্থাপন করা হয়েছে রাজ্যে প্রাপ্ত উদ্ভিজ জিন সম্পদের ex-situ সংরক্ষণের জন্য, এবং তার সাথে এখানে কয়েকটি ভার্মি কম্পোস্ট ইউনিট থাকছে। 2024-25 অর্থবর্ষে রাজ্যের বিভিন্ন জেলায় 6টি বায়ো ভিলেজ স্থাপন করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে 3টি মহাবিদ্যালয় ভিত্তিক জৈব প্রযুক্তি ক্লাব স্থাপন করা হয়েছে। বায়ো ভিলেজ 2 এর উদ্দেশ্যে হলো পরিবেশ বান্ধব, পুনর্নবীকরণযোগ্য ও অপুনর্নবীকরণযোগ্য বিভিন্ন অ্যাপ্লিকেশন মাধ্যমে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার এবং আর্থসামাজিক বিকাশ। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিভিন্ন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিধির আওতায় স্থাপন ও পরিচালন শংসাপত্র প্রদানে সম্মতি জ্ঞাপন প্রক্রিয়ায় স্বচ্ছতা সুনিশ্চিতকরণের লক্ষ্যে অনলাইন কনসেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম চালু করেছে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে বর্তমানে একটি রিয়েল টাইম কন্টিনিউয়াস নয়েজ মনিটরিং স্টেশন স্থাপন করেছে এবং বটতলা ও সুকান্ত একাডেমিতে স্থাপন করা ডিসপ্লে বোর্ডগুলির মাধ্যমে রিয়েল টাইম নয়েজ কোয়ালিটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনী ক্ষেত্রে গ্লোবাল স্কিল কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হবে। বাণিজ্যিক উদ্যোগ ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। বিজ্ঞানসম্মত মৌমাছি পালন ব্যবস্থাপনা এবং বিভিন্ন উদ্যানজাত ফসলের প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজনের উপর খুমলুঙের ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সদর দপ্তরে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের একটি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। 2025-26 অর্থবর্ষে 50টি TNA ক্লাব, 4টি মাশরুম হ্যামলেট, 6টি বায়ো ভিলেজ এবং 4টি মহাবিদ্যালয় ভিত্তিক জৈব প্রযুক্তি ক্লাব স্থাপন করা হবে। আমি 5টি নতুন এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন খুমলুং, আমবাসা, ধর্মনগর, কৈলাসহর এবং কুমারঘাট ন্যাশনাল এয়ার মনিটরিং প্রোগ্রামের আওতায় স্থাপন করার প্রস্তাব করছি। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কুমারঘাট, উদয়পুরের জোনাল অফিস এবং ল্যাবরেটরি স্থাপন করবে। এই কাজে 10 কোটি টাকা ব্যয়িত হবে। শিল্প বাণিজ্য মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্য সরকার গত 5 সেপ্টেম্বর 2024 তারিখে উদ্যোগে সমাগম 2024 বিজনেস রিফর্মস অ্যাকশন প্ল্যান 2022 বাস্তবায়নের 3টি বিভাগে টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত হয়েছে। ভারত সরকারের অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগে মন্ত্রকে যে সর্বমোট 65,17,00,000 টাকা ব্যয়ে র্যাম্প অর্থাৎ রেইজিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং MSME পারফরমেন্সের আওতায় একটি টক করেছে, যা আগামী 3 বছর ধরে বাস্তবায়িত হবে। ত্রিপুরাতে র্যাম্প প্রোগ্রামের সূচনা করা হয়েছে 1 অক্টোবর 2024 তারিখে এবং সূচনা অনুষ্ঠানের সঙ্গে জন্য আবেদনকারী প্রাথমিক প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে। ঋণ প্রাপ্তির জন্য 2,399টি ঋণের আবেদন অনুমোদিত হয়েছে, যার মধ্যে 1,822 সংখ্যক ঋণ এরই মধ্যে প্রদান করা হয়ে গেছে। গত 27 জুন 2024 তারিখে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা গঠিত হয়েছে এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা ত্রিপুরাতে ব্যবসা স্থাপনের জন্য এবং ত্রিপুরার বিনিয়োগের জন্য সোল পয়েন্ট অফ কন্ট্যাক্ট হিসাবে কাজ করবে, যা বিভিন্ন সময়ে ঘোষিত শিল্পনীতি সমূহের বাস্তবায়নের জন্য এবং ত্রিপুরার শিল্প বিকাশের জন্য কাজ করবে। রাবারের প্রক্রিয়াজাতকরণে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে শিল্প বাণিজ্য দপ্তরে CII এর সাথে মিলে ত্রিপুরা রাবার কনক্লেভ 2024 আয়োজিত করেছে গত 23 সেপ্টেম্বর 2024 তারিখে। 14 মার্চ 2024 তারিখে রাজ্যের প্রথম চা অ্যাকশন
কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সম্পন্ন হওয়ার পরে এটি উত্তর পূর্ব ভারতের তৃতীয় চা অ্যাকশন কেন্দ্র হবে। ত্রিপুরা চা বিকাশ নিগম প্রথমবারের মতো সম্পূর্ণ ব্যবহার উপযোগী চা এই অ্যাকশন মার্কেটে বিক্রি করতে পেরেছে, যার গড় মূল্য ছিল প্রতি কেজি 213 টাকা, যা এই কর্পোরেশনের জন্য সর্বোচ্চ প্রাপ্ত মূল্য ছিল। এই বৃহৎ অর্জন শুধুমাত্র টিটিডিসির অর্জন নয়, এই অর্জন সেই সব শত শত ক্ষুদ্র চা চাষিদের অর্জন যারা টিটিডিসিকে চা পাতা সরবরাহ করে। একটি বিনিয়োগকারী বান্ধব ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যালটমেন্ট পলিসি 2024 চালু ব্যবহার এবং কাজের সুযোগ বৃদ্ধি করার কাজ করা যায়। রাজ্য সরকার রাজ্যের 9টি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের পরিকাঠামো বিকাশের কাজ হাতে নিতে যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায়, যার মধ্যে থাকছে সড়ক, পয়ঃপ্রণালী, বিদ্যুৎ সরবরাহ, জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সামাজিক পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা। এই বাহ্যিক ঋণের পরিমাণ আনুমানিক 740 কোটি টাকা। এর সাথে নাগিছড়া, জলেফা এবং শান্তিবাজার শিল্পক্ষেত্রে আভ্যন্তরীণ পরিকাঠামো এবং সাইট ডেভেলপমেন্টের প্রকল্প প্রস্তাবিত হচ্ছে, যা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্কিমের আওতায় করা হবে। রাজ্য সরকার শিল্পের বিস্তারের জন্য সক্রিয়ভাবে জমি চিহ্নিতকরণের কাজ করছে, যাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা যায়। শান্তিবাজারে 127.09 একর জমির উপর দ্বিতীয় রাবার পার্ক স্থাপনের পরিকল্পনা করা হয়েছে এবং খোয়াই জেলার 3টি পরিত্যক্ত জমি চিহ্নিত করা হয়েছে শিল্পায়নের জন্য, যার পরিমাণ হলো 268.67 একর। এইসব ইন্ডাস্ট্রিয়াল এস্টেট স্থাপনের প্রাথমিক কাজ সম্পাদনের জন্য 15 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বোধযোগনগর এবং আরকেনগরস্থিত ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ভূমির পরিমাণ পরিবর্তনের প্রস্তাব রাখা হচ্ছে, যা করা হবে ভূমি অধিগ্রহণের মাধ্যমে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার সমূহের পার্শ্ববর্তী জোট জমি ও খাত জমি উদ্দেশ্য চিহ্নিত করা হয়েছে। এই উদ্দেশ্যে ত্রিপুরা শিল্প বিকাশ নিগম প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। এই উদ্দেশ্যে 10 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 বিজ্ঞপ্তি গত 7 অক্টোবর তারিখে জারি করা হয়েছে। এই পলিসির উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে বিকাশের উদ্দেশ্যে চিহ্নিত সার্চ সেক্টরগুলির উপর জোর দেয় এবং তার সাথে জোর দেয় টেকসই উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর। আরও অধিক পরিমাণে বিনিয়োগের আকর্ষণ করার জন্য জানুয়ারি 2025 ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনসেন্টিভ স্কিমের বেশ কিছু অংশের সংশোধন আনা হয়েছে। শিল্প দপ্তর টাটা টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় 19 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ ITI এর উন্নীতকরণ করেছে, যাতে এই প্রতিষ্ঠানসমূহ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডসের সাথে সমন্বিত হতে পারে এবং তার সাথে উদীয়মান প্রযুক্তির সমূহ অর্থাৎ এমার্জিং টেকনোলজি এবং কর্মসংস্থান যোগ্যতার মধ্যে যে দক্ষতা ঘাটতি ছিল, দ্য স্কিল গ্যাপ থেকে সেটি কমিয়ে আনতে পারে। দক্ষতা ও বিকাশ 2024 সালের অক্টোবর মাসে রাজ্য সরকার ত্রিপুরা স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি 2024 উন্মোচন করে। দক্ষতা বিকাশের লাইফ সাইকেল অ্যাপ্রোচ গ্রহণ করার মাধ্যমে এই নীতি ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটি দক্ষতা বিকাশের কেন্দ্র হিসাবে রূপান্তরিত করতে চায়। এই নীতি অন্তর্ভুক্তিকরণ, বিশেষ করে নারী, বিশেষভাবে সক্ষম আদিবাসী জনতার অন্তর্ভুক্তিকরণের উপর জোর দেয়। এই নীতির মাধ্যমে কৌশলগতভাবে দক্ষতা বিকাশের উদ্যোগ সমূহকে শিল্পোদ্যোগের চাহিদার সাথে খাপ খাওয়ানো, উদ্যোগের বিকাশ এবং গুণগত মান সম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা, যা অনুমোদন এবং প্রশংসাপত্র প্রদানের মতো বিষয়গুলিকে সমন্বিত করেছে। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় রাজ্য সরকার স্কিল উদয় তাংনাই 2025 চালু করেছে। এই কর্মসূচিটি বিনামূল্যে ত্রিপুরা যুব সমাজকে চাকরি সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার সুযোগ দিচ্ছে, যার ফলে রাজ্যের যুব সম্প্রদায়ের চাকরির বাজারে প্রবেশ করার গ্রহণযোগ্যতা অর্থাৎ বৃদ্ধি পায় এবং বাজারের চাহিদা অনুযায়ী কাজ করার সক্ষমতা অর্জিত করে। 2025-26 অর্থবর্ষে রাজ্য সরকার নতুনভাবে উঠে আসা ক্ষেত্রগুলি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং কৃষি প্রযুক্তির মতো বিষয়গুলোর উপর নতুন পাঠ্যক্রম অর্থাৎ কোর্স চালু করার চেষ্টা করবে। রাজ্য সরকার চাকরিমুখী প্রশিক্ষণ সুনিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি শিল্পোদ্যোগ, MSME এবং বহুজাতিক কোম্পানির সাথে কোলাবোরেশন করবে। সৌরশক্তির ব্যবহার, বৈদ্যুতিক গাড়ির রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী কৃষি জাতীয় বিষয়ের উপর বিশেষ কোর্স চালু করবে। দক্ষতা চাহিদা ও যোগানের মধ্যে যে ব্যবধান আছে সেটি কমিয়ে আনার জন্য CII, ফিকি এবং ন্যাসকমের মতো উল্লেখযোগ্য শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করা হবে। তথ্য সংস্কৃতি আমাদের সরকার রাজ্যে বিভিন্ন জনগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তার সংরক্ষণ, বিকাশ, বিস্তারের লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা জারি রেখেছে এবং সেই সাথে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ সংক্রান্ত তথ্য
সম্পর্কে মানুষকে অবগত করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যে মিশ্র সংস্কৃতির প্রচার এবং দেশের অন্যান্য রাজ্যের নাগরিকদের সাথে সৌভ্রাতৃত্ববোধ রক্ষা ও তার বিকাশের জন্য রাজ্য সরকার আসাম, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও নয়াদিল্লিতে সাংস্কৃতিক দল পাঠিয়েছে। সাংস্কৃতিক আদান প্রদান সুদৃঢ় করতে আমাদের সরকার উত্তরপ্রদেশ সরকারের সাথে একটি মৌ চুক্তি স্বাক্ষর করার উদ্যোগ নিয়েছে। রাজ্যের যুব সম্প্রদায়ের মধ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা, প্রতিভা বিকাশের জন্য ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিভিন্ন কোর্সে পড়ার সুযোগ রয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে রাজ্য সরকার বিভিন্ন নীতি ও উদ্যোগ সমেত তথ্যাদি প্রচার ও প্রসারের উদ্দেশ্যে নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি, ব্রিফিং দপ্তরের মাসিক ম্যাগাজিন প্রকাশ এবং বিভিন্ন প্রচার মাধ্যম বিজ্ঞাপনে, সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম অডিও ভিডিও কন্টেন্ট প্রদান করা হয়। তাছাড়া রাজ্যব্যাপী নানা স্থানে দপ্তর কর্তৃক স্থাপিত LED স্ক্রিনে রাজ্য সরকার নীতি ও উদ্যোগে বিভিন্ন তথ্যাদি নিয়মিতভাবে প্রচার করা হচ্ছে। আমি এই মহতী সভাকে আনন্দ জানাতে চাই যে নতুন দিল্লিতে 26শে জানুয়ারি উদযাপনের চিরায়ত শ্রদ্ধা চতুর্দশ দেবতা পূজা অর্থাৎ খাচ্ছি পূজার থিম সম্মিলিত ট্যাবলো প্রদর্শন করে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই স্বীকৃতি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। 31 জানুয়ারি 2025 পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের বিভিন্ন ব্যক্তিত্বকে তাদের স্ব ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য স্টেট সিভিল অ্যাওয়ার্ড এবং স্টেটহুড ডে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 2025 সালে রাজ্য সরকার রাজ্যের জন্য একটি নিজস্ব প্রতীক এবং লোগো গ্রহণ করেছে, যা রাজ্যের প্রত্যাশা ও সাংস্কৃতিক আত্মপরিচয়কে প্রতিফলিত করে। পর্যটন ক্ষেত্রে বিকাশের মাধ্যমে রাজ্য অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা খুব উজ্জ্বল। প্রাকৃতিক পরিবেশ বান্ধব ধান সুমে থাকার সুবিধা বাড়ানো এবং উন্নত করার জন্য ছবিমতে 10টি লগার নির্মাণ করা হয়েছে, সেগুলো অনতি বিলম্বে চালু করা হবে। এখন পর্যন্ত বিভিন্ন পর্যটন কেন্দ্রে 51টি লগ হাট নির্মিত হয়েছে। কমলপুরের সুরমাছড়ায় পর্যটন কাঠামো গড়ে তোলা হয়েছে, যা ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী 2024 সালের সেপ্টেম্বর মাসে উদ্বোধন করেছেন। 2024 সালে অক্টোবর মাসে মেলা করে নির্মহলে পর্যটন পরিকাঠামো উন্নত করা হয়েছে। আগরতলা কৃষ্ণনগর দিঘিতে লেজার এবং লাইট অ্যান্ড সাউন্ড শো ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং এটি 2024 সালের নভেম্বর মাসে চালু হয়েছে। 2024 সালের ডিসেম্বর থেকে নির্মল প্রাসাদে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো চালু করা হয়েছে। এদিকে উদয়পুরের মতো ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়ন কার্য সম্পূর্ণ হওয়ার পথে। 2024 সালে অনুষ্ঠিত পর্যটন গ্রাম প্রতিযোগিতা আগরতলা উপকণ্ঠে অবস্থিত লঙ্কামুড়ায় আলপনা গ্রাম অন্যতম শ্রেষ্ঠ পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে। পরবর্তী সময় 2024 সালের 27 সেপ্টেম্বর ভারত সরকারের পর্যটন মন্ত্রকের তরফে গ্রামটিকে সম্বোধিত করা হয়। ভারত সরকারের অর্থ মন্ত্রকের আর্থিক অনুকূলে উদয়পুরে বন্দোয়ারে 51 শক্তিপীঠের প্রতিরূপ অর্থাৎ রেপ্লিকা স্থাপন করা হবে। এই কাজের জন্য 97 কোটি 68 টাকা অনুদান করা হয়েছে। আমি আপনাদের অবগত করতে চাই যে 2025 সালে জানুয়ারি থেকে জগন্নাথদিঘিতে ওয়াটার স্পোর্ট চালু করা হয়েছে। উজ্জ্বল পর্ষদে ভ্রমণকারী পর্যটকদের জন্য সারা দিনে বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ড, জল ক্রীড়া যেমন জেট স্কি, কায়াকিং, ওয়াটার রোলার, প্যাডেল বোট, শিকারো বোট চালু করা হয়েছে। উদয়পুরে মহাদেব দিঘিতে পর্যটকদের আকর্ষণের জন্য সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর জগন্নাথ দিঘির মতো বিভিন্ন রকম জলীয় ক্রীড়া শেখানো শুরু করা হবে। পরিবহন বিগত কয়েক বছর রাজ্যের পরিবহন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন সাহিত্য হয়েছে। আমি এই মহতী সভার কারণ জানাতে চাই যে সাম্প্রতিক রেল মন্ত্রক ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আসা যাওয়ার জন্য 2 জোড়া ট্রেন চালু করেছে। এছাড়াও সাবরুম থেকে আগরতলা পর্যন্ত রুটে একটি নতুন ট্রেন অনুমোদন হয়েছে। অমৃত ভারত প্রকল্পের আওতায় 4টি রেল স্টেশনের পুনর্বিকাশের জন্য কাজ চলছে। এই রেল স্টেশনগুলো হলো আগরতলা, উদয়পুর, কুমারঘাটা, ধর্মনগর। এই উদ্দেশ্যে 144 কোটি 60 লক্ষ টাকা অনুমোদিত হয়েছে। বর্তমান অর্থবর্ষে রাজ্যের পরিবহন ক্ষেত্রে মহিলাদের উৎসাহিত সশক্ত করার জন্য ITDR জেরানিয়াতে 37 জন মহিলা ড্রাইভারকে ড্রাইভিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে যুব সম্প্রদায়ের মধ্যে সড়ক সুরক্ষা, সচেতনতা ও নেশাশক্তির কঠিন সমস্যা মোকাবিলা করার জন্য রাজ্য পরিবহন দপ্তর, খাদ্য সংগঠন ও ক্রেতা সুরক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর একযোগে জাগৃতি অভিযান নামক কর্মসূচির সূচনা করেছে। সড়ক নির্মাণ ও নেশাশক্তি সম্পর্কে যুব সম্প্রদায়কে সচেতন করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। এই কর্মসূচির আওতায় 5400 জন কলেজ ছাত্রছাত্রীকে আনা হয়েছে। বিমান পরিবহনের ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু নতুন বিমান পরিষেবা শুরু হয়েছে। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় বিমানের মসৃণ অবতরণ এবং উড্ডয়নের জন্য ILS অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম চালু করা হয়েছে। উপরন্তু সমস্ত বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাসমূহের দ্বারা
ডোমেস্টিক কার্গো পরিষেবা চালু হয়েছে। রাজ্য সরকার বিমানবন্দর যাত্রীগণের সুবিধার্থে প্রিপেড ট্যাক্সি পরিষেবা চালু করেছে। আমি আপনার আনন্দের সাথে জানাচ্ছি যে কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভের দ্বারা 2024 সালে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এমবিবি বিমানবন্দর শ্রেষ্ঠ বিমানবন্দর হিসাবে স্বীকৃতি লাভ করেছে। আমি আনন্দের সাথে আরও ঘোষণা করছি যে 2025 সালের জানুয়ারি মাসে এমবিবি বিমানবন্দর ভারতীয় বিমানপত্তন প্রাধিকরণ দ্বারা গ্রেড 3 শ্রেণী থেকে গ্রেড 2 শ্রেণীর বিমানবন্দরে উন্নীত হয়েছে। গৃহ এবং গ্রিন রেটিং ফর ইন্টিগ্রেটেড হ্যাবিটেট অ্যাসেসমেন্ট কাউন্সিল এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিংকে 4 স্টার শ্রেণীর ভবন বলে স্বীকৃতি দিয়েছে। রাজ্য সরকার অনুমোদন পোর্টাল বলে একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যা একটি সিঙ্গেল উইন্ডো ড্রাইভার অথরাইজেশন জেনারেশন পোর্টাল হিসাবে ড্রাইভারদের অথরাইজেশন প্রদান করতে সহায়তা করবে। এই পোর্টালটি ব্যবহার করে গাড়ির মালিকরা তাদের ড্রাইভারদেরকে অথরাইজেশন লেটার দিতে সক্ষম হবে। তাদের বাড়িতে বসে অথবা সিএসসি ও মোবাইল ফোন ব্যবহার করে, এবং তার জন্য নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। 2024-25 অর্থবর্ষে জিরানিয়া, গন্ডাতিসা, মেলাগড় এবং জুলাইবাড়িতে মোটরস্ট্যান্ড নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। এগুলি ছাড়াও কৈলাসহর, তেলিয়াপুরা, বিশ্রামগঞ্জ ও শান্তিবাজার জেলা পরিবহন কার্যালয় নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। দয়াল, মনুঘাটে নসুযাত্রী আবাস সহ মোটরস্ট্যান্ড নির্মাণ করা হবে। 2025-26 অর্থবর্ষে আমি মোহনপুর, কল্যাণপুর, বিশালগড়, মনুঘাট এবং যতনবাড়িতে নতুন মোটরস্ট্যান্ড নির্মাণের প্রস্তাব রাখছি। এই উদ্দেশ্যে প্রাথমিকভাবে 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে 2025-26 অর্থবর্ষে। পূর্ত সড়ক সেতু, মাননীয় অধ্যক্ষ মহোদয়, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন আমাদের সরকার সমস্ত মহকুমা সদরগুলিকে 2 লেন বিশিষ্ট গুণগত মানসম্পন্ন সড়ক দ্বারা উন্নীত করা অভিপ্রায় রাখে। সেই জন্য দপ্তরটি 9টি রাজ্য সড়ককে পেভড শোল্ডার সহ 2 লেনের সড়কে উন্নীত করার কাজটিকে অগ্রাধিকার দিয়েছে, যার সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 383 কিলোমিটার। এবং হাইওয়েগুলিকে চিহ্নিত করা হয়েছে তাদের কৌশলগত গুরুত্ব বিবেচনা করে, যার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রের সাথে সংযোগ স্থাপন, পর্যটন কেন্দ্রগুলি অবস্থান, জনজাতি অধ্যুষিত এলাকা এবং সীমান্ত এলাকা। 2024-25 অর্থবর্ষে 8টি আরসিসি সেতুর কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে, এবং এর সাথে রয়েছে 250 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সড়ক মানোন্নয়ন এবং 1450 কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ। এর মধ্যে 2025 সালের ফেব্রুয়ারি অবধি 4টি আরসিসি সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, এবং 180 কিলোমিটার দৈর্ঘ্য সম্পন্ন সড়কের গ্রাম মানোন্নয়নের কাজ শেষ হয়েছে। এছাড়া 1536 কিলোমিটার দীর্ঘ সড়কের মেরামতি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 2024-25 অর্থ বছরে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। সেই অনুসারে পূর্ত দপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 60টি বিধানসভার প্রতিটিতে সড়ক নির্মাণ উৎকর্ষ সাধনের জন্য বিপুল উদ্যমে পরিকাঠামোগত কাজ হাতে নিয়েছে। 2025-26 অর্থ বছর নাগরিক গতিশীলতা উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে একাধিক উড়ালপথ নির্মাণের প্রস্তাব করছি। প্রথম পর্যায়ে 2টি উড়ালপথ নির্মাণ করা হবে। আগরতলা আদালত থেকে আইজিএম হাসপাতালে 2.17 কিলোমিটার দীর্ঘ ও 8.5 মিটার প্রশস্ত উড়ালপুল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 492 কোটি টাকা। উদয়পুরে জগন্নাথ সমিতি কিলপাড়া পর্যন্ত 1.60 কিলোমিটার দীর্ঘ উড়ালপুল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার আনুমানিক ব্যয় হবে 395 কোটি টাকা বলে ধার্য করা হয়েছে। 2025-26 অর্থ বছরে 5টি আরসিসি সেতু নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি 285 কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে এবং 1750 কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া রাজ্য ও আঞ্চলিক পর্যায়ে বৃহৎ পরিসরে সভা, সেমিনার, সম্মেলন, বিনিয়োগ শীর্ষ সম্মেলন ইত্যাদির আয়োজনের জন্য যথোপযুক্ত স্থানে একটি কনভেনশন সেন্টার স্থাপনের প্রস্তাব করছি, যেখানে 5000 আসন বিশিষ্ট সভাকক্ষ থাকবে। পূর্ত জলসম্পদ, 2024-25 অর্থ বছরে 1টি জলসেচ প্রকল্প স্থাপন করা হবে এবং 755 হেক্টর জমিকে সেচের আওতায় আনা হবে। রাজ্য সরকার 2025-26 অর্থ বছরে রাজ্যের সমস্ত জেলার 213টি গভীর নলকূপ ক্ষুদ্র সেচ প্রকল্প নির্মাণে উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের জন্য 109 কোটি 10 লক্ষ টাকা ব্যয়িত হবে। এছাড়াও 2টি জেলায় 4টি বৃষ্টির জল সংরক্ষণের পরিকাঠামো নির্মিত হবে, যার জন্য 65 কোটি 98 লক্ষ টাকা ব্যয় করা হবে। পিএম কুসুম প্রকল্পে কম্পোনেন্ট বি এর অধীনে রাজ্য সরকার রাজ্যের 8টি জেলায় 2115টি স্ট্যান্ড অ্যালোন অফ গ্রিড সোলার এগ্রিকালচারাল পাম্পসেট স্থাপন করবে। বিদ্যুৎ, রাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নতিকল্পের রিভাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম নামক ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের অনুমোদিত মোট ব্যয় 803 কোটি টাকা।
এর ফলে নতুন পরিকাঠামো গড়ে তোলা হবে। এই পরিকাঠামো প্রযুক্তিগত ও বাণিজ্যিক ক্ষতি হ্রাস করবে এবং স্মার্ট মিটার স্থাপনের মাধ্যমে বিলিং ব্যবস্থা উন্নয়ন সাধন করবে। এর ফলস্বরূপ বিদ্যুৎ সরবরাহ খাতের কার্যকারিতা ও আর্থিক স্থিতিশীলতা অনেক বৃদ্ধি পাবে। এই প্রকল্পের আওতায় যে সমস্ত কাজের বাস্তবায়ন চলছে তাদের 50% বেশি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ ও বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর দক্ষতা সম্পন্ন করে তোলার লক্ষ্যে ত্রিপুরা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং ল্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি প্রজেক্ট নামক প্রকল্প রূপায়ণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 2275 কোটি টাকার ব্যয় বরাদ্দ অনুমোদন করা হয়েছে। পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং প্রজেক্টের অধীনে করণীয় কাজ দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে এবং মোট কাজের প্রায় 70% ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাজ্য ভিত্তিক শক্তিশালী ও রাজ্যের শক্তিশালী কার্যকর বিদ্যুৎ সংযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের বিপুল অর্থায়নে নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামক প্রায় 1800 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প এখন বাস্তবায়নের প্রায় অন্তিম পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই ব্যবহারের জন্য উপযোগী করে তোলা হবে। এই প্রকল্প বাস্তবায়ন রাজ্যকে এক নতুন বিদ্যুৎ সংযোগ নেটওয়ার্কের সুবিধা প্রদান করবে, যার ফলে বিদ্যুৎ সঞ্চালজনিত ত্রুটি ন্যূনতম মাত্রায় নেমে আসবে। রাজ্যে অনেক মানুষ যে এখনও তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ পাননি এই সম্পর্কে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সচেতন। তাদের এই দুর্ভোগ দূর করার জন্য রাজ্য সরকার যত উপযুক্ত উদ্যোগ গ্রহণ করেছে যাতে অতীতকাল থেকে বিদ্যুৎহীন অবস্থায় থাকা পরিবারগুলোকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা যায়। রাজ্য সরকারের সেই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সবগুলি জেলা মিলিয়ে 24,066টি গৃহে বিদ্যুৎ সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ভারত সরকারের PM জনমন প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীভুক্ত 11,692টি বেশি গৃহে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এই প্রকল্পটির অধীনস্থ সমস্ত কাজ সম্পন্ন হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির মাধ্যমে এই পরিবারগুলির জীবন আরও স্বাচ্ছন্দ্যময় উঠবে। পুনর্নবীকরণযুক্ত শক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি বর্তমানে অকৃত্রিম পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় অন্যতম প্রধান সাধন হয়ে উঠেছে। প্রত্যন্ত এলাকা থেকেও যেখানে প্রচলিত শক্তি গিয়ে পৌঁছায়নি সেসব এলাকার মানুষদের জীবনযাত্রা এটি ইতিমধ্যে পরিবর্তন এনেছে। আমরা সবাই জানি যে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রটিতে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপসমূহ আমাদের আদরণীয় ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির দ্বারা প্রশংসিত হয়েছে। রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে গ্রাম শহর সরকারি প্রতিষ্ঠানসমূহে গ্রামীণ বাজার আলোক জ্যোতি প্রকল্প, সোলার মাইক্রোগ্রিড, সোলার স্ট্রিট লাইট, সোলার হাইমাস, সোলার অফগ্রিড ও গ্রিড টাই পাওয়ার প্ল্যান্ট, বায়োগ্যাস প্ল্যান্ট ইত্যাদি প্রকল্প রূপায়ণ করেছে। রাজ্য সরকার 26 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এবং 2030 সালের মধ্যে রাজ্যের মোট শক্তি উৎপাদনের নিরিখে পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য 813.50 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি কেন্দ্র স্থাপনের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা নামক একটি নতুন প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পে জনসাধারণের বাড়ির ছাদে রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে দ্বিমুখী সুবিধা প্রদান করবে। এটি সারা রাজ্য জুড়ে বাস্তবায়িত হচ্ছে এবং এখন পর্যন্ত 12,726 জন গ্রাহক এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 3,238টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে 162 জন গ্রাহকের বাড়িতে ইতিমধ্যে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা 562 কিলোওয়াট পিক। এই প্রকল্পের মেয়াদ 2026-27 অর্থ বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং এর মূল কাজ 2025-26 অর্থ বছরে সম্পন্ন হয়ে যাবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনার অধীনে জনসাধারণকে তাদের বাসগৃহের ছাদে রুফটপ গ্রিডযুক্ত সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য 85,800 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। এই উদ্যোগের ফলে গৃহস্থ পরিবারগুলি তাদের বিদ্যুৎ বিলের খরচ উল্লেখযোগ্য মাত্রায় সাশ্রয় করতে পারবে। PM ডিভাইন প্রকল্পের আওতায় রাজ্য সরকার প্রত্যন্ত পার্বত্য এলাকায় বসবাসকারী পরিবারগুলি যাতে প্রায় বিনামূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পায় সে উদ্দেশ্যে সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট দ্বারা বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য উপযুক্ত স্থান শনাক্ত করেছে। এখনও পর্যন্ত 274টি ক্লাস্টারে মোট 9,253টি পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। এই উদ্যোগের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যবসায়িক কার্যক্রম, উন্নত স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। এই কাজের জন্য 81 কোটি 2 লক্ষ টাকা ব্যয়িত হবে।
ইতিমধ্যে পিএম ডিভাইন প্রকল্প ও রাজ্য সরকারের প্রকল্প অধীনে 132টি বসতিতে সোলার মাইক্রোগ্রিড পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে। পিএম কুসুম যোজনার অধীনে রাজ্য সরকার কৃষকদের জন্য সৌরশক্তি পরিচালিত পাম্পের মাধ্যমে জলসেচ বাস্তবায়ন করছে, যার ফলে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে এবং শস্য চাষও দ্বিগুণ হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় 4332টি সৌরশক্তি পরিচালিত পাম্প স্থাপন করা হয়েছে এবং আরও 4000টি সৌরশক্তি পরিচালিত পাম্প স্থাপনের কাজ চলছে। এই যোজনার দ্বারা কৃষকদেরকে কৃষিকাজের নিমিত্তে বিনামূল্যে বিদ্যুৎ প্রদানের লক্ষ্যে বিদ্যমান গ্রিডের সাথে সংযুক্ত পাম্প সমূহকে সৌরশক্তিকরণ করা হচ্ছে। অপরপক্ষে এই যোজনাটি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিলে বোঝা দূর করতে সহায়তা করবে। এ উদ্দেশ্যে 105 কোটি টাকা ব্যয় করা হবে। এই যোজনাতে এমনও সুযোগ রাখা হয়েছে যাতে একজন কৃষক তার কাছে পড়ে থাকা খালি পতিত জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে এবং বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কাছ থেকে এই উৎপাদিত সৌর বিদ্যুৎ বিক্রয় করে উল্লেখযোগ্য পরিমাণে আয় করতে পারে। ত্রিপুরা বিভিন্ন স্থানে 250টি সোলার হাইমাস্ট স্থাপন করা হবে। রাজ্য সরকার সমস্ত পানীয় জল সরবরাহের পাম্পগুলি সৌরশক্তি উৎসের সাথে সংযুক্ত করার চেষ্টা করবে। আগরতলাতে এই পুনর্নবীকরণযোগ্য শক্তি পরিষেবা কেন্দ্র স্থাপন করা হবে, যার জন্য 25 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। সমস্ত ব্লক কার্যালয় সমূহকে সৌরশক্তি উৎসের সাথে সংযুক্ত করা হবে। নগর উন্নয়ন আমাদের রাজ্যের সবার জন্য ঘর এই লক্ষ্যে চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এর ফলাফল স্বরূপ বিভিন্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বিভিন্ন পুরস্কার দ্বারা রাজ্যের কর্মদক্ষতা প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা এর প্রারম্ভে থেকে এখন পর্যন্ত 70,172টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে শহর এলাকাতে। তার মধ্যে 2024-25 অর্থবর্ষে 4,267টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় 23,823টি ব্যক্তিগত পারিবারিক শৌচাগার এবং 1,295টি গণশৌচাগার নির্মিত হয়েছে রাজ্যের 20টি পৌর এলাকায়। 13টি লিগ্যাল ডাম্প সাইট চিহ্নিতকরণ করা হয়েছে রাজ্যে 13টি পৌরসংস্থার জন্য। 16টি কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ সুবিধা কেন্দ্র চালু করা হয়েছে। সর্বমোট 282 কোটি 58 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের দ্বারা এবং প্রদান করা হয়েছে বিভিন্ন কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য, যেগুলি নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আগরতলার কাটাখাল, কালাপানিয়া খাল এবং রাজ্যের সমস্ত পৌর এলাকার নর্দমার সময় অপরিষ্কার জল পরিষ্কার করার জন্য সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সময় নির্মাণ কাজ চলছে। রাজ্য সরকার বিভিন্ন পৌর সংস্থায় নিযুক্ত স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিয়েও চিন্তা করছে এবং সেই জন্য নিয়মিতভাবে সময়ে সময়ে স্বাস্থ্য শিবির এবং সুরক্ষামূলক টুল কিট বিতরণের কাজ চলছে। ফায়ার ব্রিগেড চৌমনি থেকে আইসিপি স্থলবন্দর যে সড়কটি রয়েছে সেই সড়ক উন্নয়ন প্রকল্পে সেই সড়কটিকে 4টি লেন বিশিষ্ট সড়কে পরিণত করার 55 কোটি টাকার কাজ, আখাউড়া খাল পুনর্নির্মাণ করা, উজ্জয়ন্ত প্রসাদ উদ্যান এবং সমন্বিত এলাকার পুনর্নির্মাণ, লেজার আলো সহযোগে মিউজিক্যাল ফাউন্ডেশন এবং নির্মাণ করার কাজ, যার জন্য ব্যয় ধার্য করে 37 কোটি 59 লক্ষ টাকা এবং 8 MLD সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আখাউড়া একীকৃত স্থলবন্দরে, যার জন্য ধার্য হয়েছে 25 কোটি 86 লক্ষ টাকা। এই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। 2025-26 অর্থবর্ষে 96 কোটি টাকা ব্যয়ে এয়ারপোর্ট রোডে 2 লেন থেকে 4 লেন উন্নতিকরণ এবং প্রস্তরকরণের কাজ চলছে। 36 কোটি টাকা ব্যয় MBB কলেজ লেকটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ এবং 99 কোটি টাকা ব্যয়ে হাওড়া নদীর তীর উন্নয়ন প্রকল্প অর্থাৎ হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ সম্পূর্ণ করা হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় ত্রিপুরা আরবান ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টটি বাস্তবায়নের মধ্যে দিয়ে যাচ্ছে। 12টি বিভিন্ন পৌর সংস্থা যেমন খোয়াই, মোহনপুর, রানীবাজার, বিশ্রামগঞ্জ, মেলাগঞ্জ, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, উদয়পুর, অমরপুর এবং আমবাসায় জল সরবরাহ, সড়ক নির্মাণ, পয় প্রণালী ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে ব্যাপক পরিমাণ উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। বর্তমানে 330 কোটি 16 লক্ষ টাকা মূল্যের প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যা আগামী 2 বছরে সম্পূর্ণ করা হবে। আমি আনন্দের সাথে আপনাদের অবগত করতে চাই যে আমাদের সরকার সাধ্যের মতো ঘর নীতি অর্থাৎ অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি ঘোষণা করেছে, যার উদ্দেশ্য হল সাধ্যের মধ্যে গৃহ নির্মাণের একটি সহায়ক পরিবেশ গড়ে তোলা, ভূমি ব্যবহারে উৎসাহ প্রদান করা এবং আর্থিক সহায়তা এবং পরিকাঠামো উন্নয়নে পরিকল্পনা করা, যা একটি
বহুমুখী নির্দেশনা সূচিত করে। এছাড়া আমরা ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি ঘোষণা করেছে, যার উদ্দেশ্য হল বর্ধিত পৌর এলাকাসমূহতে পৌর উন্নয়ন পরিকল্পিত নগর উন্নয়ন কাজ সম্ভব করে তোলা। উপনগরী স্যাটেলাইট টাউনশিপের স্কিমের আওতায় আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে 3টি উপনগরী স্থাপন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দিয়ে পরিকল্পিত উপায়ে নগর উন্নয়ন সম্ভব। সমবায় আন্দোলনকে আরও জোরদার করতে রাজ্য সরকার রেজিস্টার কোঅপারেশন অফিস, ত্রিপুরা কৃষি সমবায় এবং গ্রামোন্নয়ন ব্যাংক এবং প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলির কম্পিউটারাইজেশনের কাজ শুরু করেছে। রাজ্য সরকার ক্রেডিট সমবায়, উপভোক্তা সমবায় এবং ভান্ডার বিপণন প্রক্রিয়াকরণ সমবায় সমিতিসমূহের পুনঃ উন্নয়নের জন্য পদক্ষেপ নেবে। সরকার পোর্টালের মাধ্যমে ইজ এবং ডুইং বিজনেসের অধীনে ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1974 অনুযায়ী সমবায় সমিতি সমূহের নিবন্ধীকরণের কাজ অনলাইন মোডে করা হচ্ছে। এখন পর্যন্ত এই পোর্টালটির মাধ্যমে 614টি সমবায় সমিতি নিবন্ধন করা হয়েছে। তার মধ্যে 28টি কৃষি উৎপাদী সংস্থা অর্থাৎ এফপিও নিবন্ধন করা হয়েছে। ত্রিপুরা সমবায় সমিতির পঞ্চম সংশোধনী 2025 পেশ করা হয়েছে, যাতে করে ইজ অফ ডুইং বিজনেসের অর্থাৎ ব্যবসার কাজ আরও সহজ করা যায়। এবং সেই জন্য বিলের মাধ্যমে ত্রিপুরা সমবায় সমিতি 1974 বিধিবদ্ধ প্রক্রিয়াসমূহকে সরলীকরণ, ডিজিটাইজেশন এবং ডিক্রিমিনালাইজেশনের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া সোসাইটি রেজিস্ট্রেশন অ্যান্ড ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট বিল 2025 এই বিলটিও পেশ করা হয়েছে, যাতে করে সমিতি নিবন্ধনের জন্য 1860 সালের মূল আইনটিতে নতুন ধারা ও বিধান সংযুক্ত করে আইনটিকে সংশোধিত করা যায় এবং সমিতি সমূহের যথাযথ পর্যবেক্ষণ তত্ত্বাবধান সুনিশ্চিত করে। আইন রাজ্য সরকার সমস্ত রকমের আইনি পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে। 2024-25 অর্থবর্ষে বিশ্রামগঞ্জ আদালত নির্মাণ, খোয়াই আদালত ভবনের ভার্টিক্যাল এক্সটেনশন, কৈলাসহরে আদালত ভবন নির্মাণ, আগরতলায় আদালত নির্মাণ, খোয়াই, ধর্মনগর, সাবরুম, উদয়পুর, অমরপুর এবং কৈলাসহরের জুডিশিয়াল অফিসারদের জন্য সরকারি আবাসন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। 2024-25 অর্থবর্ষে 1110টি আইনি সচেতনতা শিবির আয়োজিত হয়েছে ত্রিপুরা আইন পরিষেবা কর্তৃপক্ষের দ্বারা, যাতে সর্বমোট 1,29,358 জন অংশগ্রহণ করেছেন। লোক আদালতের মাধ্যমে 42,910টি মামলা নিষ্পত্তি হয়েছে। 2025-26 অর্থবর্ষে কাঞ্চনপুর, জম্পুই জেলা, কর্মগাঁও, বিলোনিয়া নতুন আদালত ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা 2024-25 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে বেসরকারি ক্ষেত্রে চাকরি প্রত্যাশীদের নিয়োগের জন্য 19টি জব ফেয়ার ও রিক্রুটমেন্ট ড্রাইভ দপ্তরের পক্ষ থেকে আয়োজিত হয়েছে, যাতে 1035টি শূন্য পদের জন্য 2,871 জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন এবং 305 জন নিযুক্তি পেয়েছেন। এছাড়াও 10টি ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রামও সম্পূর্ণ হয়েছে, যেগুলিতে 273 জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। 2024-25 অর্থবর্ষে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে 82টি ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে আয়োজিত হয়, যেগুলিতে 12,009 জন শিক্ষার্থী চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেছেন। একই সময় একটি ক্যারিয়ার এক্সিবিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, যেখানে 200 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই অর্থবর্ষে রাজ্যে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অগ্নিবীর প্রকল্পের জন্য 28টি ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে এবং মোট 3,763 জন শিক্ষার্থী চাকরি প্রত্যাশী অংশগ্রহন করেছেন। 2024-25 অর্থবর্ষে ত্রিপুরাতে 15 বছর তদূর্ধ্ব ব্যক্তিদের শ্রমবাজারে অংশগ্রহণের হার অর্থাৎ LFPR গ্রামাঞ্চলে 63.70% এবং শহরাঞ্চলে 52%, যা শ্রমবাজারের কর্মক্ষম জনসংখ্যার সক্রিয় নিযুক্তি সূচিত করে। ভারত সরকারের পরিসংখ্যান এবং প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে ত্রিপুরাতে বেকারত্বের হারের উল্লেখযোগ্য হ্রাস প্রতিফলিত করে। 2023-24 অর্থবর্ষে রাজ্যে বেকারত্বের হার ছিল মাত্র 1.7%, যা জাতীয় বেকারত্বের অনুপাত অর্থাৎ 3.2% চাইতে অনেকটাই কম। এই তথ্য 2018-19 সালে থাকা 10% বেকারত্বের হার থেকে উল্লেখযোগ্য উন্নতিকেই নির্দেশ করে। 2025-26 অর্থবর্ষ ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম এবং ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম সমূহ ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। একটি ইন্টিগ্রেটেড এমপ্লয়মেন্ট পোর্টাল গঠন করা হবে। সুশাসন 2024-25 অর্থবর্ষে একটি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সেল তৈরি করা হয় রাজ্যে, যাতে ভারত সরকারের অর্থমন্ত্রক অধীনস্থ অর্থনৈতিক বিষয়াদি দপ্তরের ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট ফান্ড
এর মাধ্যমে পিপিপি প্রকল্প সময় সহজতরভাবে বাস্তবায়ন করা যায়। এই পিপিপি সেল বিভিন্ন দপ্তরকে 26টি প্রস্তাবে মূল্যায়ন করেছে, যার মধ্যে 5টি প্রস্তাবের ক্ষেত্রে ফিজিবিলিটি রিপোর্ট জমা পড়েছে এবং একটি প্রকল্পের জন্য বরাদ আহ্বান করা হয়েছে। এই দপ্তর রেকর্ড রিটেনশন অ্যান্ড ডিসপোজাল পলিসি 2023 আনয়ন করেছে। এই নীতি বিভিন্ন নথি ও খতিয়ানের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এবং যে সমস্ত বিধানের ব্যবস্থা করেছে আর যে সমস্ত নথি ইত্যাদি তার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নয় সেগুলির বন্দোবস্ত করা, যাতে করে দাপ্তরিক কাজকর্ম সুচারুভাবে পরিচালনা করা যায়। গত 2024 সালের জুন মাসে রাজ্য সরকার পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিনলিনেস পলিসি প্রণয়ন করেছে, যা সরকার সম্পদের নিয়মিত পরিদর্শন, রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় কর্মকুশলতা, সম্পদের স্থায়িত্ব, সম্পদের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনার প্রচেষ্টায় জনসচেতনতা বৃদ্ধি ও তাদের অংশগ্রহণ এবং তৎসঙ্গে রাজ্য নাগরিকবৃন্দের সামনে উত্তম রূপে রক্ষিত সরকারি সম্পদসমূহের দ্বারা সমরূপভাবে উন্মুক্ত রাখা ইত্যাদি বিষয়ে নির্দেশিকা প্রণয়নের ব্যবস্থা করেছে। রাজ্য সরকার রাষ্ট্রীয় আইন বিশ্ববিদ্যালয়, ত্রিপুরার সহায়তা বিভিন্ন দপ্তর, বিধিবদ্ধ প্রতিষ্ঠান, বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সম্বন্ধীয় আইন, বিধি এবং নাগরিক ইন্টারফেস ইত্যাদি পর্যালোচনা করবে এবং সেই সব বিধি ব্যবস্থাকে চিহ্নিত করবে, যার জন্য স্বল্প অপরাধে কারাদণ্ডে, উচ্চ মূল্যের জরিমানা, শাস্তীয় এবং ইজ অফ লিভিং এবং ইজ অফ ডুইং বিজনেসের স্বার্থে এবং কমপ্লায়েন্স বার্ডেন কমাতে এবং অপ্রয়োজনীয় সমন্বয়ের সাথে অপ্রাসঙ্গিক হয়ে পড়া আইন ও বিধি চিহ্নিতকরণ করে সেই সব অপ্রয়োজনীয় সমস্যা সৃষ্টিকারী আইন ও বিধি ইত্যাদিকে বাতিল করার দিক নির্দেশনা দেবে এবং সেই সঙ্গে কার্যক্রম পরিচালনা, নানা পরিবর্তন এবং নতুন আইন ও বিধি প্রণয়নের দিকে নির্দেশনা প্রদান করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সুশাসন দিবসের প্রথম বর্ষপূর্তিতে এই উপলক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। ত্রিপুরা ইনস্টিটিউট অফ ফর ট্রান্সফরমেশন নীতি আয়োগের স্টেট সাপোর্ট মিশন অনুযায়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতাকে অন্যতম নলেজ পার্টনার হিসাবে সাথী করেছে এবং এই মর্মে একটি মৌস্বাক্ষর করেছে। IIM কলকাতায় সহায়তায় TIFT ত্রিপুরাতে বিভিন্ন নিশ ইন্ডাস্ট্রি স্থাপনের সম্ভাব্যতা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে এবং সেই সঙ্গে একটি স্কিল গ্যাপ অ্যানালাইসিস করার অভিপ্রায় রাখছে, যা রাজ্যের বেসরকারি বিনিয়োগ আকৃষ্টকরণের ক্ষেত্রে নীতিগত স্তরে হস্তক্ষেপের সহায়তা করবে, যা রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে। TIFT প্রতিষ্ঠানটি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অফ কলকাতা এর সাথে একটি মৌস্বাক্ষর করেছে। নীতি আয়োগের সাপোর্ট মিশন অনুযায়ী তারই ISA কলকাতার সহায়তায় একটি জেলা সুশাসন সূচক অর্থাৎ ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইন্ডেক্স নির্মাণের উপরে কাজ করছে, যার মাধ্যমে সমস্ত মাঠ পর্যায়ক্রম প্রশাসনিক ইউনিটসমূহের সমস্ত কর্মকাণ্ডের তত্ত্বাবধান সহজতর করার জন্য একটি রূপরেখা দেবে, যা সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত কি পারফরমেন্স ইন্ডিকেটর সমূহের উপর ভিত্তি করে তৈরি করা হবে। TIFT 2025-26 অর্থবর্ষে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট স্কাউটস নামের একটি অনুষ্ঠানের আয়োজন করবে, যা যুব সম্প্রদায়ের মধ্যে বাণিজ্যিক উদ্যোগে স্পৃহা তৈরি করার জন্য একটি কর্মোচ্ছল পরিবেশ সৃষ্টি করবে। এই কার্যক্রমটি আগামী প্রজন্মের উদ্ভাবক বাণিজ্য ক্ষেত্রে নেতৃত্বদানকারীদের অনুপ্রাণিত করার জন্য একটি ভিত্তিভূমি প্রদান করার অভিপ্রায় রাখে। এই উদ্যোগটি রাজ্যে একটি শিল্পোদ্যোগমুখী সংস্কৃতি তৈরি করার জন্য বদ্ধপরিকর, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। এই আয়োজনটির মূল ধারণাটি হল ক্যাচ দেম ইয়াং। TIFT টক্স এই কার্যক্রমের দ্বিতীয় সংস্করণ সুশাসন, উদ্ভাবন ও প্রযুক্তির ক্ষেত্রে এই যে বেস্ট প্র্যাকটিসগুলি হয়েছে সেগুলো আলোকপাত করা হবে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। সাধারণ প্রশাসন, কর্মীয় প্রশিক্ষণ। রাজ্য সরকার প্রশাসনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব আরোপ করেছে। সিপার্টি তথা প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ কর্মসূচির সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন 2023-24 সালে যেখানে 23টি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছিল, সেখানে 2024-25 সালে 87টি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হয়েছে প্ল্যাটফর্ম অনলাইন ট্রেনিং প্রদানের জন্য সিপার্টে একটি 100 আসন বিশিষ্ট কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে এবং বর্তমানে এই ল্যাবটিকে আধুনিকরণে করা হবে। তাছাড়া এই প্রতিষ্ঠানটি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষণ সংস্থাসমূহের সাথে যৌথ উদ্যোগ অনলাইন ক্লাস এবং পরীক্ষা গ্রহণ করবে। সাধারণ প্রশাসন, সচিবালয় প্রশাসন। নই মুম্বাইয়ের খালগড়ে একটি ত্রিপুরা ভবন স্থাপনের জন্য জমি ক্রয় করেছে রাজ্য সরকার এবং এই ভবনটি নির্মাণের কাজ শীঘ্রই আরম্ভ হবে। রাজ্য সরকার নয়াদিল্লির দ্বারকাতেও একটি নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জমি ক্রয় করেছে, যার জন্য 23 কোটি 66 লক্ষ টাকা ব্যয় ধার্য করেছে।
ত্রিপুরা জনগণের সুবিধার্থে সল্টলেক ত্রিপুরা ভবনের পরিবর্তনের কাজ হাতে নেওয়া হবে। 2024-25 অর্থবর্ষে ভবন সমূহের নির্মাণের জন্য 20 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নয়াদিল্লির ত্রিকন্ডজিৎ মার্চে ত্রিপুরা ভবনটির একটি অ্যানেক্স বিল্ডিং নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে এবং সেই জন্য ব্যয় হবে 2,94,00,000 টাকা। সাধারণ প্রশাসন পলিটিক্যাল 2025-26 অর্থবর্ষে আমি চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্স ফর গ্রেটার সান অফ আর্মি CAPF পার্সোনাল ARBSF CISF CRPF ITBP NHG SSB নামক একটি যোজনা চালু করার প্রস্তাব রাখছি। এই যোজনা আওতায় রাজ্য সরকারের বিশেষ উদ্দেশ্যে পান উৎসর্গ করা আর্মি ও CAPF জওয়ানদের অবিবাহিত ও আর্থিকভাবে নির্ভরশীল কন্যা সন্তান বা পুত্র সন্তানদের 18 বছর ঊর্ধ্বে সামাজিক ভাতা প্রদান করা হবে। তবে এই ক্ষেত্রে সে আর্মি CAPF পার্সোনাল অবশ্যই ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে। এ উদ্দেশ্যে 2025-26 অর্থ বছরের জন্য যোজনাটি আওতায় প্রাথমিকভাবে 2,40,00,000 টাকার বরাদ্দ রাখা হয়েছে। শ্রম দপ্তর 2024-25 অর্থবর্ষে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড নিবন্ধীকৃত নির্মাণ শ্রমিকদের সর্বমোট 19,80,00,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। 16,555 জন অসংগঠিত শ্রমিককে ই-শ্রম পোর্টাল নিবন্ধিত করা হয়েছে। ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির আওতায় 17,200 জন রোগী প্রাথমিক চিকিৎসা লাভ করেছেন, 2,968 জন রোগী সেকেন্ডারি চিকিৎসা লাভ করেছেন এবং 114 জন রোগী সুপার স্পেশালিটি চিকিৎসা ল্যান্ড করে চিকিৎসা লাভ করেছেন। 2024-25 অর্থবর্ষে 31 ডিসেম্বর 2024 তারিখ অবধি এ উদ্দেশ্যে 2,25,00,000 টাকা ব্যয় করা হয়েছে। ফ্যাক্টরি এবং বয়লার রাজ্য ধারাবাহিকভাবে কারখানার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এইসব কারখানা কর্মরত কর্মীদের সুরক্ষা, স্বাস্থ্য এবং কল্যাণের বিষয়গুলির অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2024 সালে 16টি নতুন কারখানা নিবন্ধন করা হয়েছে, যাতে করে রাজ্যের সর্বমোট কারখানার সংখ্যায় দাঁড়িয়েছে 757টি, যার মধ্যে প্রায় 61,000 জন কর্মী কাজ করছেন। এছাড়া 2টি নতুন বয়লার স্থাপন করা হয়েছে। এর ফলে রাজ্যে স্থাপিত সর্বমোট বয়লারের সংখ্যায় দাঁড়িয়েছে 57টি, যার মধ্যে 17টি হল পাওয়ার বয়লার। সুশাসনের অঙ্গ হিসাবে ত্রিপুরার বয়লার অধিনিয়মের সংশোধন করা হয়েছে ডিক্রিমিনালাইজেশন উদ্দেশ্যে, যাতে করে জনবিশ্বাস আইন 2023 অনুযায়ী বিভিন্ন অপরাধের ডিক্রিমিনালাইজেশন মাধ্যমে একটি ব্যবসা বন্ধ পরিবেশ সৃষ্টি করা যায়। 2025-26 অর্থবর্ষে দপ্তরটি অন্ততপক্ষে 300টি স্পট সেফটি সচেতন অভিযান এবং 10টি জেলাস্তরীয় সুরক্ষা সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করবে। অর্থ 10টি TCS CCS CSS যোজনাকে SNS স্পর্শের আওতায় আনা হয়েছে, যার ফলে রাজ্য সরকার 500 কোটি টাকা ইনসেন্টিভ প্রাপ্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। রাজ্যের ই-গ্যাস পোর্টাল এবং RBI ইকুবের দেশবিক 2 একত্রীকরণের কাজ সম্পন্ন হয়েছে কর এবং কর ব্যতীত অন্যান্য রাজস্ব প্রাপ্তির জন্য। রাজ্য সরকার তার অধীনে থাকা মানব সম্পদের সুদক্ষ ব্যবস্থাপনার জন্য আগামী প্রজন্মে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন করতে যাচ্ছে। রাজ্য সরকার রাজ্য অর্থ ব্যবস্থাপনা সুদক্ষ পরিচালনার জন্য IFMS এর বাস্তবায়ন করতে যাচ্ছে। জম্পুর জেলার কল্পকে আগামী অর্থবর্ষ থেকে 2টি নতুন সাব ট্রেজারি চালু হবে। এই মর্মে রাজ্য সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করেছে। 2024 অর্থবর্ষে GST সংগ্রহের পরিমাণ যথেষ্ট উল্লেখযোগ্য এবং তৃতীয় কোয়ার্টার অবধি এই খাতে 1,267 কোটি 38 লক্ষ টাকা সংগৃহীত হয়েছে, যা পূর্ববর্তী অর্থ বছর একই সময় সংগৃহীত হারের চেয়ে 8.82% বেশি। ব্যাট সংগ্রহের ক্ষেত্র এই ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে এবং এই খাতে 404 কোটি 2 লক্ষ টাকা সংগৃহীত হয়েছে। এক্সাইজ ডিউটি সংগ্রহের মাত্র পূর্ববর্তী অর্থ বছরের একই সময়ে সংগৃহীত হারের চেয়ে 13.09% বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ মাশুল সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে, যা পূর্ববর্তী অর্থ বছর একই সময়ের সংগৃহীত হারের চেয়ে 16.15% বৃদ্ধি পেয়েছে। রাজ্য সরকার রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য একাধিক কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো GST জ্ঞান স্থাপন, মাননীয় অর্থমন্ত্রী প্রযুক্তির মাধ্যমে। এক সেকেন্ড, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং বিরোধী দলের যেহেতু সময় 1টা বেজে গেছে, আমরা টাইমটা বাড়িয়ে নেই। হ্যাঁ, এটা কন্টিনিউ, আমরা টাইমটা বাড়িয়ে নিলাম যতক্ষণ শেষ না। কারেক্ট, প্লিজ কন্টিনিউ। GST জ্ঞান স্থাপন, বিশ্লেষণাত্মক প্রযুক্তির মাধ্যমে কর ফাঁকি ও জালিয়াতি শনাক্তকরণ, এক ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিট গঠন ইত্যাদি। রাজ্য সরকার অডিট ডাইরেক্টরেটের দ্বারা অনলাইন অডিটের উপর বিশেষ গুরুত্ব স্থাপন করেছে। 2024-25 অর্থ বছরে অডিট ডাইরেক্টরেট দ্বারা রাজ্যের 1,260টি পঞ্চায়েতি রাজ সংস্থার অনলাইন অডিট সম্পন্ন করেছে। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা বাস্তবায়নে রাজ্যের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এখন পর্যন্ত PMSBY আওতায় 13,39,515 অ্যাকাউন্ট, PMJJBY আওতায় 5,11,788 অ্যাকাউন্ট এবং FPY এর আওতায় 2,65,420 অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য রাজ্যের বাজেট 32,423 কোটি 44 লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 অর্থ বছরের তুলনায় 16.61% বৃদ্ধি পেয়েছে। মূলধনী ব্যয় 7,903 কোটি 26 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 19.14% বেশি। ব্যয়ের উৎস ব্যয়ের সংক্ষিপ্ত সারে পরের পাশে অনুযায়ী উপস্থাপন করা হল। রেভিনিউ অ্যাকাউন্ট 2025-26 আইটেম বি, রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্ট 26,416.15 কোটি টাকা। এক্সপেন্ডিচার ক্ষেত্রে 24,520.18 কোটি টাকা। সারপ্লাস A1-A2 1895.97 কোটি টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট ফ্রম লোনস অ্যান্ড আদার্স ইনক্লুডিং পাবলিক অ্যাকাউন্ট অ্যান্ড ওপেনিং ব্যালেন্স 5,577.73 এবং এক্সপেন্ডিচার 7,903.26। ডেফিসিট B1-B2 ডেফিসিট 2,325.53। টোটাল রিসিপ্ট A1+B1 31,993.88 এবং ডেফিসিট টোটাল এক্সপেন্ডিচার A+2B+2 B2 32,423.44। বাজেট ডেফিসিট C-D -429.56 ক্রোর। মানে অধ্যক্ষ মহোদয়, এই বাজেটটি হলো আমাদের রাজ্যকে বিকশিত করে তোলার একটি রূপরেখা, যাতে আমাদের উদ্যোগসমূহ বিকশিত ভারত গঠনে কার্যকরী অবদান রাখতে পারে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ বলুন। আমি একটা ঘোষণা দিতে চাই এখানে আজকের এই বাজেট অধিবেশনে। এতক্ষণ তো আমরা শুনলাম আমাদের মাননীয় অর্থমন্ত্রী বিশদভাবে এখানে বাজেট পেশ করেছেন। তো এর সাথে আমি একটা ঘোষণা দিতে চাই, বিশেষ করে আমাদের ত্রিপুরা সরকারের যারা কর্মচারী এবং পেনশনাররা যারা এখানে আছেন, সকল কর্মচারীদের জন্য ত্রিপুরা সরকারের আমরা অতিরিক্ত মহার্ঘ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স 3% বৃদ্ধির আমি ঘোষণা করছি। পাশাপাশি যারা পেনশনার যারা রয়েছেন তাদেরকেও আমি 3% ডিয়ারনেস রিলিফ সেটাও ঘোষণা করছি। তাতে করে বর্তমানে আমাদের 30% থেকে বৃদ্ধি পেয়ে সেটা 33% হবে এবং এটার এফেক্ট হবে এই 1 এপ্রিল 2025 থেকে। এতে করে এই বাবদ আমাদের প্রায় 300 কোটি টাকার ব্যয় আমাদের বহন করতে হবে। ধন্যবাদ। এই সভা বেলা 2:05 পর্যন্ত মুলতবি রইল। আমার মাইকটা তুমি কি তার লাগাইবা ল্যাপের তার